নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। দেখুন, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বিবাহ যোগ। আপনারা সকলেই জানেন যে মানুষের জীবনে তিনটে খুব গুরুত্বপূর্ণ সমস্যা থাকে। প্রথম, তার কর্মজীবন, অর্থাৎ তার চাকরি বা বিভিন্ন ধরনের পেশা। দ্বিতীয়টা অবশ্যই কিন্তু তার বৈবাহিক জীবন বা তার বিবাহ বা তার সংসার জীবন। আর তৃতীয়টা হলো যে তার একটা মাথার উপর ছাদ, অর্থাৎ তার বাড়ি ঘর ইত্যাদি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে বিবাহ যোগ। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বিবাহ যোগ নিয়ে অনেক বিষয়ে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ বিবাহ যোগ এটি মানুষের জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিবাহ যোগ যখন আমরা আলোচনা করব, তখন আমরা দেখাবো যে বিবাহের জন্য শুভ গ্রহগুলো কি, অশুভ গ্রহ কি, বিবাহের জন্য রাশিচক্রের কোন কোন ঘরগুলি দায়ী, শুভ বিবাহ কি, অশুভ বিবাহ কি, এবং কোন ক্ষেত্রে বিবাহ যোগের সম্ভাবনা খুব কম থাকে, এবং অবশ্যই যদি এই ধরনের সমস্যা থাকে তার প্রতিকারের উপায় কি। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। তো আমি শুরুতেই বলি যে বিবাহ যোগ নিয়ে যখন আমরা আলোচনা করব বা যখন আমাদের এই বিষয়ে জানতে হবে, যেহেতু আমি বলেইছি যে আমার এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আপনি কিভাবে নিজের পুষ্টি বা জন্ম ছক দেখে আপনি নিজেই নিজের বিভিন্ন বিষয় যেগুলো জানার ইচ্ছে সেগুলোকে আপনি আলোচনা করবেন। সুতরাং সেই দৃষ্টি অনুসারে বা সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আমি আমার আলোচনাটা করব, যেখানে আমরা দেখাবো যে কোন কোন গ্রহ এবং কোন কোন রাশি এগুলো কিন্তু আমাদের বিবাহ যোগকে ত্বরান্বিত করে, আবার কোন কোন ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু অনেক সেটা বিলম্বিত হতে পারে। তো শুরুতে আমি এখানে বলি যে আমাদের বিবাহ যখন আমরা জন্মছক দেখব এবং বিবাহ যোগ নিয়ে আমরা আলোচনা করব, তখন কিন্তু আমাদের প্রথমেই একটা জিনিস মনে রাখতে হবে যে বিবাহ যোগ কি। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিবাহ হচ্ছে একটা শুভ যোগ, বা প্রায় প্রতিটি জাতক জাতিকার জীবনে একবার বা একাধিকবার এই যোগের সৃষ্টি হয়। আমি পরে আলোচনা করব যে কোন কোন বয়সে কোন কোন রাশির ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হয় সেটা। তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের সপ্তম, পঞ্চম এবং একাদশতম যে ঘর, আবার বলছি সপ্তম, পঞ্চম এবং একাদশতম ঘর, এই তিনটে ঘর সব থেকে বেশি আমাদের বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য বা বোঝার জন্য জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ এই তিনটে গ্রহে শুভ অশুভ রাশির অবস্থান, এবং যদি সেটা কোনোভাবে অ্যাসপেক্টেড হয়ে থাকে, অর্থাৎ তাতে খারাপ দৃষ্টি পড়ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। কারণ বিবাহযোগ সংক্রান্ত বিষয়গুলো আমাদের যখন জানতে হবে, এই তিনটে ঘর প্রত্যেকের জন্মছকের ক্ষেত্রে কিন্তু এই তিনটে ঘর জানা অত্যন্ত জরুরি একটি বিষয়। দেখুন, আমি একটা জন্মছক এখানে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই জন্মছকে কিন্তু 1 নম্বর মেষ, 2 নম্বর বৃষ রাশি, 3 নম্বর মিথুন, 4 কর্কট, 5 সিংহ, 6 কন্যা, তুলা, 8 হচ্ছে আপনার বৃশ্চিক, 9 ধনু, মকর, কুম্ভ, মীন, অর্থাৎ এইভাবে 12টা রাশি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা সপ্তম ঘর, অর্থাৎ সপ্তম ঘর মানে হচ্ছে 7 নম্বর ঘর, অর্থাৎ তুলা রাশি। দেখুন 7 নম্বর যে ঘর, তো এটা সব থেকে গুরুত্বপূর্ণ। রাশিচক্রের সপ্তম যে ঘর বা সপ্তম হাউস, এই সপ্তম ঘরটাকে বলা হয় হাউস অফ ম্যারেজ। অর্থাৎ এই ঘরটা হচ্ছে, অর্থাৎ রাশিচক্রের ঘরটাকে বলা হয় হাউস অফ ম্যারেজ, বা এটি হচ্ছে বিবাহ ঘর বা বিবাহ সংক্রান্ত ঘর। অর্থাৎ এই ঘরে অবস্থান যদি ভালো থাকে এবং কোনোভাবে কোনো অশুভ গ্রহের দ্বারা যদি অ্যাসপেক্টেড না হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শুভ বিবাহ যোগের একটা সম্ভাবনা থাকবে। কিন্তু যদি আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিলম্বিত হতে পারে।
এবারে আসছি আমরা 5 নম্বর ঘর। দেখুন খুব সুন্দরভাবে এখানে 5 নম্বর যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, 5 নম্বর ঘর হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যে ঘর, এই ঘরটিকে বলা হয় যে হাউস অফ রোম্যান্স বা প্রেম বা ভালোবাসার ঘর। সুতরাং এই ঘরে যদি জাতকের কোনো ধরনের অ্যাসপেক্টেড না হয় খারাপ গ্রহের দ্বারা, তাহলেও কিন্তু সেক্ষেত্রে বিবাহ যোগ ত্বরান্বিত হয় এবং শুভ বিবাহের ব্যাপারটা কিন্তু নিশ্চিত করে। কারণ এই ঘরটি জাতকের আবেগ অনুভূতি এই সম্পর্ককে কিন্তু নির্দেশ করে। এবারে আসছি আমরা নবম ঘর। নবম ঘর মানে কোনটা? ধনু রাশির যে ঘর। এই নবম ঘরটা কি হচ্ছে? নবম ঘরকে বলা হয় হাউস অফ ফরচুন বা সৌভাগ্যের ঘর। এটি শুভ ঘটনা যেমন বিবাহ এবং অন্য বিষয়গুলো যেগুলো আমাদের জীবনে ঘটে, বিবাহ একটি অবশ্যই শুভ ঘটনার মধ্যে পড়ে, এটিকে নির্দেশ করে। এরপরে আসছি আমরা একাদশতম ঘর, যেটি কুম্ভ রাশির ঘর। এই ঘরটিকে বলা হয় সাধারণত সামাজিক সম্পর্কের ঘর, অর্থাৎ হাউস অফ সোশ্যাল রিলেশনশিপ। এটি সাধারণত আমাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করে এবং বিবাহকে নির্দেশ করে। অর্থাৎ যেহেতু বিবাহ একটা সামাজিক সম্পর্ক, শুধুমাত্র দুটি মানুষের মধ্যে মিলন নয়, দুটি মনের মধ্যে মিলন নয়, একটি সামাজিক সম্পর্ক নির্মাণ করে, এটি সংস্কৃতি, এটি কাস্টমকে বহন করে নিয়ে যায়। সুতরাং বিবাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জীবনের অধ্যায়, যদিও আজকে নানা কারণে সেটি আমাদের বিভিন্নভাবে কুলসিত হচ্ছে। তো এইগুলো হচ্ছে, আমরা এই ঘরগুলো মোটামুটি জানলাম যে বিবাহ সংক্রান্ত কোন ঘরগুলো গুরুত্বপূর্ণ। এবারে আমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে যে বিবাহের জন্য শুভ গ্রহ কোনগুলো। সাধারণত বিবাহের জন্য শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুক্র, বুধ এবং চন্দ্র। এই গ্রহগুলি যদি শুভ হয়, তাহলে জাতক বা জাতিকার যথাসময়ে বা কোনো রকম বিলম্ব না ঘটে তার বিবাহ হয়। কিন্তু অশুভ গ্রহ রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু যদি এই ঘরগুলোকে কোনোভাবে অ্যাসপেক্টেড করে, বা জাতকের এই যে আমি বললাম যে পঞ্চম, সপ্তম, নবম এবং দশম ঘরে, একাদশ ঘরে অবস্থান করে, আবার বলছি পঞ্চম, সপ্তম, নবম এবং একাদশ ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু জাতকের বিবাহের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা আসে, বা বিবাহ বিলম্বিত হয়, বা বৈবাহিক জীবনে অনেক ধরনের তাকে সমস্যার মুখোমুখি হতে হয়। সুতরাং এই শুভ এবং অশুভ গ্রহের অবস্থান, এটি অবশ্যই আমাদের বৈবাহিক জীবনের উপরে একটা প্রভাব ফেলে। তাহলে যখন আপনারা কোনো লগ্ন ছক দেখবেন, অবশ্যই কিন্তু সপ্তম গৃহ খুব গুরুত্বপূর্ণ এবং সেটা দেখবেন। এখন যদি মনে করেন কোনো জাতকে সপ্তম গ্রহে বুধ অথবা চন্দ্র থাকে, তাহলে কিন্তু সাধারণত তার 18 থেকে 24 বছরের মধ্যে বিয়ের সম্ভাবনা থাকে। কোনো জাতক বা জাতিকা, আমি একই সঙ্গে বলছি মেয়ে বা ছেলে, এটা আমাদের জ্যোতিষ শাস্ত্রে জাতক বা জাতিকা হিসাবে ধরা হয়। জাতক মানে হচ্ছে সাধারণত আপনার ছেলেদের বোঝায়, জাতিকা বলতে মেয়েদের। তাহলে কোনো জাতক জাতিকার যদি লগ্ন ছকে বুধ বা চন্দ্র সপ্তম গ্রহে অবস্থান করে, অর্থাৎ কোন ঘরটায়? এই ঘরটা দেখবেন আপনি জন্ম ছকে বুধ বা চন্দ্র যদি অবস্থান করে, তাহলে সংশ্লিষ্ট জাতক জাতিকার আর্লি ম্যারেজ বা 18 থেকে 24 বছরের মধ্যে বিবাহ নির্দেশ করে। লগ্ন ছকের সপ্তম গৃহে যদি বৃহস্পতি অবস্থান করে, কারো কারো লগ্ন ছকে দেখবেন এরকম ঘরটাতে বৃহস্পতি অবস্থান করছে, তাহলে তার 24 থেকে 26-এর মধ্যে সাধারণত বিয়ে হবে। আবার বলছি, লগ্ন ছকের আপনাদের যে লগ্ন ছক দেখবেন, এরকম একটা লগ্ন ছক থাকতে পারে, সেই লগ্ন ছকের যদি সপ্তম যে ঘর আছে, সপ্তম ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে সাধারণত কিন্তু সেই সংশ্লিষ্ট জাতক বা জাতিকার 30 বছরের মধ্যেই তার কিন্তু জীবনে বিবাহের সম্ভাবনা থেকে থাকে, বা সেক্ষেত্রে কিন্তু বিবাহ যোগধার হয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে বিবাহের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সপ্তম ঘরে কোন রাশি অবস্থান করছে এবং তার অবস্থাটা কি রকম। কারণ সপ্তম ঘরের রাশিদের অবস্থানের উপরই এটা কিন্তু নির্ভর করবে যে তার বিবাহ যোগ তার জীবনে কেমন ভাবে আসবে। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি এখানে দেখুন যে ছকটা দেখিয়েছে, সেখানে প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটা রাশির অধিপতি যে গ্রহ, সেই গ্রহদের কথাগুলো আমি আগেই আমার যে বিভিন্ন আলোচনাগুলো করেছি সেই আলোচনায় দেখিয়েছি। ধরুন এখানে আমি একটা লগ্ন ছক দেখাচ্ছি, তার লগ্ন ছকের এখানে দেখছেন সপ্তম ঘরটা ফাঁকা, সুতরাং এখানে কিন্তু আমরা অবস্থান বুঝতে পারছি না যে কোন মানে এখানে গ্রহ অবস্থান করছে। সুতরাং আমাকে লগ্ন ছকটা কিন্তু দেখতে হবে। যদি লগ্ন ছকের কোনো ঘর ফাঁকা থাকে,
তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখন আলোচনাতে এটা আসছি না, এটা আমরা পরবর্তীকালে এই আলোচনাটা অবশ্যই করব যে ফাঁকা ঘর থাকলে কি হয় লগ্ন ছকে সেটা। তো যাই হোক, এবারে কি করছে, যদি লগ্ন ছকে সপ্তম গৃহে রবি অবস্থান করে তাহলে বিলম্বিত বিবাহ, অর্থাৎ যদি আপনার 7 নম্বর ঘরটাতে রবি অবস্থান করে তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই জাতকের আপনার বিবাহ বিলম্বিত হতে পারে। অর্থাৎ বিলম্বিত হতে পারে মানে কি, তার বিবাহের ক্ষেত্রে নানা ধরনের কিন্তু বাধা বাধকতা কিন্তু থাকতে পারে বিভিন্ন ধরনের। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তার যথা সময় বিয়ে না হতে পারে। লগ্ন ছকের সপ্তম গৃহে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু কি হয় না, সেক্ষেত্রে তার মাঙ্গলিক যোগ তৈরি হয়। আমি পরবর্তীকালে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দশা নিয়ে অবশ্যই আলাদা করে ভিডিও বানাবো। তো সেই ভিডিওতে আমি আলোচনা করব, যদি কারো সপ্তম গৃহে মঙ্গল অবস্থান করে অর্থাৎ রাশি চক্রে যে 7 নম্বর ঘর, তাহলে 7 নম্বর ঘর বলতে আমরা এই যে ঘরটা তুলা রাশির ঘর, এই জায়গাটা যদি মঙ্গল অবস্থান করে, আপনারা দেখবেন এই যে একটা ছক আমি দেখাচ্ছি, দেখুন জন্ম ছক। জন্ম ছকটার মধ্যে আপনি দেখতে পাবেন, দেখুন এইখানে বিভিন্ন ঘরগুলো, একটা ঘরে 3-4টে রাশি আছে, প্রত্যেকটা একটা ঘরে 3-4টে গ্রহ, এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ। তাহলে এখানে এই জাতকের মঙ্গল কোথায় আছে? 11 নম্বর ঘরে। কিন্তু যদি কোনো জাতকের 7 নম্বর ঘরে মঙ্গল গ্রহ থাকে, সেটা পুরুষ হোক নারী হোক যেই হোক না কেন, তাহলে তার কিন্তু মাঙ্গলিক যোগের একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে বিবাহে নানা রকম সমস্যা আসবে। মাঙ্গলিক যোগ কি, সেটা হলে কি সমস্যা হয়, এইগুলো আমরা পরে আলোচনা করব। এবারে আছি যে লগ্ন ছকের সপ্তম গৃহে যদি শনি অবস্থান করে, অর্থাৎ মনে করুন এই ঘরটাতে 7 নম্বর যে ঘর, এখানে শনি অবস্থান করছে, তবে 35 বছর বয়সের পর বিবাহ নির্দেশ করে, অর্থাৎ সংশ্লিষ্ট জাতকের বিয়ে হবে 35 বছরের পর। তো আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, অর্থাৎ বিভিন্ন ঘরগুলোতে বিভিন্ন গ্রহের অবস্থান, তো সেই গ্রহের অর্থাৎ যে আমরা আলোচনা করলাম, এটা থেকে বুঝতে পারলাম যে কোনো কোনো ক্ষেত্রে আর্লি হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে পরে হয়। সপ্তম গৃহে অশুভ গ্রহ যদি অবস্থান করে, আবার বলছি সপ্তম গৃহে যদি অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে অশুভ গ্রহের প্রভাব সর্বদা ব্যক্তির প্রথম বিবাহকে নির্দেশ করে। তাহলে অনেক সময় দেখবেন এমন হচ্ছে, আবার বলছি যে 7 নম্বর ঘরটা যদি অশুভ গৃহের প্রভাব করে, আমরা আগে আলোচনা করেছিলাম কি, যে শনি 7.5, আপনারা আমার শনি 7.5 ভিডিও দেখলে দেখবেন যে শনি কিন্তু তৃতীয়, সপ্তম এবং আপনার দশম ঘরকে অ্যাসপেক্টেড করে বা তার দৃষ্টি পড়ে। তাহলে মনে করুন যে কোনো একজন জাতকের, এই ব্যক্তির যদি মেষ রাশিতে যদি তার শনি অবস্থান করে, এই ব্যক্তি যদি মেষ রাশিতে শনি অবস্থান করে, তাহলে 7 নম্বর ঘরটাতে কোনটা? তুলা রাশি। তাহলে সে কি করবে না, মেষ থেকে সরাসরি দৃষ্টি দিবে তুলাতে। তাহলে এক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির কিন্তু প্রথম বিবাহ, সেটা কিন্তু কোনোদিন সুখের কারণ হবে না, এবং সেই প্রথম বিবাহের ক্ষেত্রে তার বাধা আসতে পারে, এবং সে কিন্তু তার সেই বিবাহ টিকতে নাও পারে। যেমন এখানে আমি যে জন্ম ছকে দেখেছি, দেখুন এখানে 2 নম্বর ঘরে সংশ্লিষ্ট জাতকের শনি অবস্থান করছে, তার কিন্তু 7 নম্বর ঘরকে দেখবে না, কারণ যে কোনো গ্রহই সে কিন্তু সরাসরি তার যে প্রভাব বা তার দৃষ্টি, এটা সব সময় 7 নম্বর ঘরের মধ্যে পড়ে। আমি এটা গ্রহদের দৃষ্টি বলে আমার যে ভিডিওটি আছে, সেখানে এই সংক্রান্ত আমি একদম ডিটেলস আলোচনা করেছি। আপনাদের প্রয়োজন হলে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, দেখলে সেখানে আপনারা বুঝতে পারবেন যে গ্রহদের প্রভাব কি এবং তার কতটা প্রভাব বিভিন্ন গ্রহের উপরে পড়ে বা বিভিন্ন ঘরে পড়ে। লগ্ন ছকে বুধের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ লগ্ন ছকে বুধ কোথায় আছে, কোন ঘরে, কার কোন ঘরে বুধের অবস্থান থাকবে, সেটা কিন্তু নর্মালি ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে পড়ে। সাধারণত নিয়ম হচ্ছে, দেখুন আমরা এইটা রাশি চক্রের এটা দেখি, তাহলে কন্যা রাশিতে বুধ অবস্থান করছে। তাহলে দেখুন আমি আমার যে পয়েন্টারটাকে নাড়াচ্ছি, দেখুন আপনাদের স্ক্রিনের উপরে খুব ভালো পয়েন্টারটা দেখা যাচ্ছে, নাড়াচ্ছি। তাহলে কন্যা রাশিতে বুধ অবস্থান করে, কিন্তু এর মানে এই নয় যে সবার লগ্ন ছকে কিন্তু কন্যা রাশিতে বুধ অবস্থান করবে। ব্যক্তি বিশেষে কিন্তু লগ্ন ছকে আমি শুরুতেই বলেছি যে লগ্ন ছকের রাশিদের অবস্থান কিন্তু সম্পূর্ণরূপে এটা পরিবর্তিত হয়। দেখুন আমি এখানে একটা জন্মছক দেখিয়েছি, এই জন্মছকে দেখুন বুধ এখানে লেখা আছে, দেখুন বুধ টু। আমি দেখুন আমার যে মাউসটা যে কার্সারটা নাড়ছি, তাহলে সংশ্লিষ্ট জায়গা থেকে 12 নম্বর ঘরে কিন্তু বুধ অবস্থান করছে। তাহলে মনে রাখতে হবে এই বুধের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, কারণ বুধ হলো বিবাহ সম্পর্ক নির্দেশ করে। অর্থাৎ বুধ হচ্ছে সাধারণত বিবাহ সম্পর্ক নির্দেশ করে বলে এই ঘরের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। কারো লগ্ন ছকে বুধ যদি দুর্বল হয়, মানে যদি সে অশুভ স্থানে অবস্থান করে বা কোনো অশুভ গ্রহের প্রভাব পড়ে, যেমন শনি, রাহু, কেতু অথবা মঙ্গল,
দ্বারা যদি আক্রান্ত হয় তবে জাতকের প্রথম বিবাহ কিন্তু সমস্যা আসতে পারে। দেখবেন অনেকে যাদের এই ধরনের সমস্যা হয়েছে, আপনারা যদি সেই লগ্ন ছকটা দেখেন বা তিনি যদি নিজে সেই লগ্ন ছক দেখেন, তাহলে দেখবেন আপনার কিন্তু প্রবলেম হয়ে গেছে। অর্থাৎ আপনার কিন্তু এই বুধ এমন ভাবে অবস্থান করছে বা যে ঘরে অবস্থান করছে সেটা কিন্তু অ্যাসপেক্টেড হয়ে আছে কার দ্বারা? না, ইদার রাহু, কেতু এবং স্যাটার্ন বা শনির দ্বারা সেটা অ্যাসপেক্টেড হয়ে আছে, যার কারণে আপনার প্রথম বিবাহে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এর সঙ্গে যদি লগ্ন ছকের অষ্টম গৃহে যদি বুধ শক্তিশালী হয়, তবে জাতকের দ্বিতীয় বিবাহ কিন্তু যথেষ্ট ভালো থাকে এবং তার সম্ভাবনাও থাকবে। তাহলে এরই সঙ্গে কিন্তু কি হচ্ছে না, জাতকের লগ্ন ছকের অষ্টম গৃহে যদি বুধ যথেষ্ট ভালো অবস্থানে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার সেকেন্ড ম্যারেজ হবে এবং সেকেন্ড ম্যারেজ কিন্তু তার যথেষ্ট ভালো হবে। লগ্ন ছকে মানে রাহু কেতুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ। রাহু এবং কেতুকে বলা হয় অশুভ গ্রহ। যদি জাতকের লগ্ন ছকের সপ্তম গৃহে রাহু ও কেতু অবস্থান করে, অর্থাৎ এই ঘরটাতে যদি রাহু এবং কেতু অবস্থান করে কোনো জাতকের, তাহলে কি হতে পারে? অবস্থান করে জাতকের বিবাহিত জীবন খারাপ প্রভাব পড়বে এবং জাতকের দ্বিতীয় বিবাহ নির্দেশ করবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ফার্স্ট ম্যারেজ যেটা যে কোনো কারণেই কেটে যাবে। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন প্রথম বিয়ে সেভাবে টেকে না, বিভিন্ন কারণে সেটা খারাপ হয়ে যায়, তারপর সে দীর্ঘদিন অপেক্ষা করার পর তার সেকেন্ড ম্যারেজ হয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার পরে সে কিন্তু যথেষ্ট সুখীও হয়ে থাকে। এবারে অ্যাস্ট্রোকুট মিলন বলে একটা বলা হয়, একটা যোগ থাকে। অ্যাস্ট্রোকুট মিলনের ফলে যে কোনো দশার উপস্থিতি বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈবাহিক সম্পর্ক শুভ এটা নিশ্চিত করার জন্য সাধারণত আমি পরে আলোচনা করব যে অ্যাস্ট্রোকুট মিলন কি এবং সেটা কিন্তু নির্দেশ করে। দ্বিরাশির উপস্থিতি। দ্বিরাশি মানে দেখুন একটা ঘরের মধ্যে দেখুন আমি এখানে দেখাচ্ছি, এখানে দুটো রাশি আছে, অনেক সময় দেখুন লং, এখানে প্র বং এ লেখা আছে, এখানে চন্দ্র আছে, কেতু আছে, এখানে বুধ আছে। এইভাবে দেখুন একটা ঘরের মধ্যে অনেক সময় যদি দ্বিরাশি দুটো রাশি থাকে, তাহলে জাতকের লগ্ন ছকে দ্বিরাশি যেমন মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশি, অর্থাৎ এই যে রাশিগুলো এগুলোকে সবসময় দ্বিরাশি বলা হয়, অর্থাৎ এগুলোকে সবসময় ডাবল বলা হয়। তো অবস্থান যদি লগ্ন ছকের এটা সপ্তম, অষ্টম এবং নবম গৃহে হয়, তাহলে কিন্তু দ্বিরাশি নির্দেশ করে দ্বিতীয় বিবাহ। আবার বলছি, জাতকের লগ্ন ছকে যদি দ্বিরাশি, যেগুলোকে বলা হয় দ্বিরাশি বলতে মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মীন রাশি, এই চারটে রাশিকে দ্বিরাশি বলা হয়। তাহলে দ্বিরাশি যদি অবস্থান লগ্ন ছকের সপ্তম, অষ্টম এবং নবম গৃহে হয়, তাহলে কিন্তু আপনার দ্বিরাশির এটা কারণে দ্বিতীয় বিবাহের একটা সম্ভাবনা থাকে। দেখুন লগ্ন ছক যখন আগে আমি আলোচনা করেছি, আমার বিষয়বস্তুটাই হচ্ছে প্রত্যেকটা ভিডিও লগ্ন ছক কিভাবে দেখবেন। দেখুন আমি লং বলে একটা জায়গাতে ইন্ডিকেট করছি, আমার এখানে পয়েন্টারটা মাউসের, এইটা লগ্ন। তাহলে আপনাকে কিন্তু গুনতে হবে কোথা থেকে? তাহলে এইখানটা থেকে এক হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আপনি যখন লগ্ন ছক গুনবেন লগ্ন থেকে শুরু করবেন। আমার প্রথম ভিডিওতেই বলেছি যে কিভাবে লগ্ন ছক দেখবেন। আপনার নর্মালি রাশি চক্রে যেগুলো আমরা দেখি যে পরপর 1 2 3 4, আপনি কিন্তু ওটা দেখলে হবে না, এটা তো রাশি চক্রে 1 2 3 4 5 6 7, কিন্তু আপনার যে লগ্ন ছক অনুযায়ী যদি সেটা সেইখানে না অবস্থান করে, তা লগ্ন ছকে অনুযায়ী কিন্তু মেষ রাশি কততে আসছে দেখুন, এইটা আপনার 1 হলে 1 2 3 4 5 6 7 8 9, আপনার ক্ষেত্রে মেষ রাশি কিন্তু 9 নম্বর পজিশনে আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে, জাতকের লগ্ন ছকে যদি দ্বিরাশি যেমন মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশি কোথায় কোথায় হবে? সপ্তম, অষ্টম এবং নবম গৃহে যদি অবস্থান করে, অর্থাৎ তখন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বিবাহ নির্দেশ করবে। যদি জাতকের অষ্টম এবং দ্বাদশ গৃহে, অর্থাৎ 8 এবং 12 নম্বর ঘর, তাহলে 8 নম্বর এবং 12 নম্বর ঘর কি আমাকে রাশি চক্রে দেখতে হবে। তাহলে রাশি চক্রে আমরা 8 নম্বর ঘর কোনটা পেলাম? 8 নম্বর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, 12 নম্বর হচ্ছে মীন রাশি। এই গ্রহ যদি দুটো ঘরে কোনো অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু বৈবাহিক জীবনে তার ক্ষণস্থায়ী হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে তার বিবাহ জীবন কিন্তু লং লাস্টিং হয় না এবং সেই বিবাহ জীবন ক্ষণস্থায়ী হয়। এরপরে বিবাহ সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য বা জানার জন্য আমাদের আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হয় পূজা দশা। আমি পূজা দশা নিয়ে পরে কিন্তু বিস্তৃত আলোচনা করব।
যখন মঙ্গল জাতকের লগ্ন ছকের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম অথবা দ্বাদশ গৃহে অবস্থান করে তখন তাকে কুজাদশা বলা হয়। অর্থাৎ আবার বলছি, যদি কোনো জাতকের লগ্ন ছকের আমি আগেই বলেছি লগ্ন ছক আর রাশি চক্র কিন্তু এক নয়। লগ্ন ছক যেখানটা থেকে লং লেখা আছে ধরতে হবে। তাহলে কি করছে না, মঙ্গল কোথায় কোথায় থাকবে না, তাহলে প্রথম গৃহে হবে, দ্বিতীয় গৃহে হবে, চতুর্থ গৃহে হবে, সপ্তম গৃহে হবে এবং অষ্টম এবং দ্বাদশ গৃহে যদি সে অবস্থান করে তাহলে তাকে কিন্তু সাধারণত কুজাদোষ বলা হয়। যদি মঙ্গল জাতকের লগ্ন ছকের চতুর্থ অথবা দ্বাদশ গৃহে অবস্থান করে তবে জাতকের উপর মঙ্গলের প্রভাব কিন্তু তখন নামমাত্র থাকবে, সেক্ষেত্রে মঙ্গলের কিন্তু বিশেষ প্রভাব থাকবে না। আমাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি জাতকের লগ্ন ছকের প্রথম গৃহে মঙ্গল অবস্থান করে, মানে শুরুতেই লগ্ন ছকের, অর্থাৎ এইটা লগ্ন ছক, একদম এখানে দেখুন কেতু লেখা আছে, এই জাতকের এই জায়গায় কেতু যে না লিখে এইখানটা ধরুন তার মঙ্গল লেখা রইলো, অর্থাৎ তার 1 নম্বর ঘরে কেতু না লিখে সেখানে কিন্তু মঙ্গল লেখা রইলো, দেখবে লেখা থাকবে, তাহলে কিন্তু এখানে মনে রাখতে হবে মঙ্গল অবস্থান করে এবং যে সেটিকে কিন্তু অত্যন্ত শক্তিশালী কুজাদোষ হিসাবে দেখা হয়। এক্ষেত্রে জাতক অত্যন্ত মানসিক চাপ এবং হতাশায় ভুগে এবং তার বিবাহিত জীবন অনেক ধরনের কিন্তু সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো তাকে কিন্তু ফেস করতে হতে পারে। এবারে আমরা আসছি যে রাজযোগ। বিবাহের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রাজযোগ। এটি একটি শক্তিশালী যোগ যখন নবম ও দশম গৃহের অধিপতি অথবা নবম এবং দশম গৃহের অধিপতিকে, যদি আমরা আমাদের রাশি চক্র দেখি তার নবম গৃহ কি ধনু, তার অধিপতি বৃহস্পতি, এবং দশম কি মকর, তার অধিপতি হচ্ছে শনি। তাহলে নবম এবং দশম গৃহের অধিপতি চতুর্থ পঞ্চম গৃহের অধিপতির সঙ্গে যুক্ত হয়, তাহলে চতুর্থ গৃহ কোনটা, চতুর্থ গৃহ হচ্ছে এইটা, অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ চন্দ্র, এবং পঞ্চম হচ্ছে রবি। এদের সঙ্গে যদি কনজাংশন বা যদি আপনার তাদের সঙ্গে মিলিত হয় অর্থাৎ সংযুক্ত হয় তাহলে তখন এটা রাজযোগ তৈরি করবে। আবার আমি বলছি, নবম এবং দশম গৃহের অধিপতি, দশম গৃহে আছে শনি, নবম গৃহে বৃহস্পতি, তারা যদি আপনার চন্দ্র এবং রবি এই গ্রহের সঙ্গে যদি সংযোগ স্থাপন করে, বিভিন্ন গ্রহগুলো একটা সঙ্গে একটা সংযোগ স্থাপন করে, কনজাংশন হয়, তাহলে সেটি শুভ যোগ তৈরি করে এবং সেটিকে রাজযোগ বলা হয়। তবে এক্ষেত্রে শুভ রাশি এখানে কিন্তু সংযুক্ত হতে পারে এবং এই যোগ বিবাহের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আগেকার দিনে কিন্তু এই রাজযোগ বিচার করা হতো, যখন আগের দিনে অর্থাৎ প্রাচীনকালে বা আজ থেকে বেশ কিছুদিন আগেও যারা বিবাহ নিয়ে আলোচনা করতেন বা তারা তাদের সন্তানদের বিবাহ দিতেন, অনেক সময় কিন্তু সে রাজযোগ বিচার বিবেচনা করে তারা বিবাহের ব্যাপারটা স্থির করতেন। এবার আমরা পরে আসছি যে শনির প্রভাব কি বিবাহের উপরে। যদি জাতক বা জাতিকার দ্বিতীয় কিংবা সপ্তম গৃহে শনি অবস্থান করে, তাহলে দ্বিতীয় কিংবা সপ্তম গৃহে শনি অবস্থান করছে, দেখুন লগ্ন ছকের দ্বিতীয় বা সপ্তম গৃহে শনি অবস্থান করছেন, তাহলে দেখুন এই একটা জাতক এখানে, তাহলে আমরা দেখলাম তাহলে তার শনির অবস্থান, কিংবা আরেকটা যদি আমরা দেখি তাহলে দেখবেন এই যে এখানে দেখুন দ্বিতীয় গৃহে শনি অবস্থান করছে। তাহলে যদি জাতক বা জাতিকার দ্বিতীয় কিংবা সপ্তম গৃহে শনি অবস্থান করে বা শনির অশুভ দৃষ্টি পতিত হয়, তবে জাতক বা জাতিকার বিলম্বিত বিবাহ নির্দেশ করে। অর্থাৎ এক্ষেত্রে সংশ্লিষ্ট জাতক জাতিকার কিন্তু বিয়ে 30-এর পদে পাবে। যেমন এই জাতকের দেখুন, এই জাতকের কিন্তু দ্বিতীয় ঘর, 1 নম্বর ঘরে, এটা 2 নম্বর ঘর, তাহলে এখানে তাহলে সংশ্লিষ্ট জাতকের বিয়ে কিন্তু একটু দেরি করে হবে জীবনে, এটা কিন্তু তাড়াতাড়ি বিয়ে হবে না তার। অর্থাৎ এবং যদি সেটা সেক্ষেত্রে তার দ্রুত হয় বা তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করতে হতে পারে বা তার প্রথম বিবাহ সেক্ষেত্রে নাও টিকতে পারে। এই ধরনের সমস্যা যদি লগ্ন ছকে থাকে তাহলে কিন্তু বিলম্বিত বিবাহটাই শুভ বলে এটা নির্দেশ করবে। এছাড়াও উক্ত ঘরগুলিতে যদি রাহু, কেতু, রবি অথবা মঙ্গল অবস্থান করে তাহলে তাদের দৃষ্টি পতিত হলেও এখানে বিলম্বিত বিবাহ কথা বলা হয়। অর্থাৎ যদি যাদের দৃষ্টি পড়ে সেক্ষেত্রেও কিন্তু বিলম্বিত বিবাহ হতে পারে, অর্থাৎ দেরি করে হয়। শুভ অশুভ বিবাহ এবার খুব গুরুত্বপূর্ণ। বিয়ে শুধু হওয়া নয়, সেই বৈবাহিক জীবন আমরা সবাই একটা সুখী সংসার জীবন প্রত্যাশা করি, কিন্তু অনেক সময় দেখবেন অর্থ থাকা সত্ত্বেও বা তারা অনেক সময় শিক্ষিত হওয়া সত্ত্বেও, দ্বারা স্বামী স্ত্রী যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও
তাদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখকর কিন্তু নয়। কেন হয়? তার কারণ হচ্ছে যে লগ্ন ছকে বিভিন্ন গ্রহের প্রভাব। আমরা হয়তো অনেক সময় যুক্তি দিয়ে এটা মানি না, কিন্তু দেখবেন তাদের লগ্ন ছক আপনি যদি বিচার করেন কোনো জ্যোতিষী বা কোনো পণ্ডিতকে দিয়ে, তাহলে দেখতে পাবেন যে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে আছে। কিরকম না, যদি আমরা যেমন বলছি যে শুক্র স্ত্রীর জন্য কারকা, অর্থাৎ শুক্র স্ত্রীদের জন্য কারকা, বৃহস্পতি স্বামীর জন্য কারকা বলা হয়। তাহলে এই গ্রহগুলি যদিও শুভ গ্রহের দৃষ্টি পড়ে, অর্থাৎ যদি এই গ্রহগুলির উপর শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তবে কিন্তু সেই বিবাহ শুভ হয়। অর্থাৎ আবার বলছি, শুক্র স্ত্রীর জন্য কারকা এবং বৃহস্পতি স্বামীর জন্য কারকা। তাহলে এই বৃহস্পতি এবং শুক্রের উপরে যদি শুভ গ্রহের প্রভাব পড়ে, আমি গ্রহদের দৃষ্টি নিয়ে আলোচনা করেছি যে গ্রহদের দৃষ্টি কি, আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এবং কোন গ্রহের উপর কোন গ্রহের দৃষ্টি পড়ে, তার ফল কি, তার প্রভাব কি, এটা বিস্তৃত আলোচনা করেছি। তাহলে এখানে আলোচনা করছি যে যদি শুক্র যেহেতু স্ত্রীর জন্য কারকা, বৃহস্পতি যে স্বামীর জন্য কারকা, আমি কারকা নিয়েও পরবর্তীকালে ভিডিও বানাবো, তাহলে সেখানে দেখবেন যে এই ধরনের যে শুভ গ্রহের প্রভাব পড়ে, তাহলে তাদের বিবাহিত জীবন শুভ হয়। সপ্তম গৃহের উপর, এটা 7 নম্বর গৃহের যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে বা সপ্তম গৃহে শুভ গ্রহের উপস্থিতি যদি থাকে, তাহলে জাতক জাতিকার জীবনে শ্বশুর বাড়িতে সমর্থন লাভের একটা সুযোগ থাকবে। অর্থাৎ সেখানে পুরুষ বা স্ত্রী যাই হোক না কেন, তাদের বিবাহিত জীবনে কিন্তু তারা শ্বশুর বাড়ির সমর্থন পাবে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে ভালো সম্পর্ক পাবে। তাহলে সপ্তম গৃহে যদি শুভ গৃহের দৃষ্টি পড়ে বা 7 নম্বর ঘরে যদি শুভ উপস্থিত থাকে, দেখুন এটা 7 নম্বর ঘর, এই 7 নম্বর ঘরে যদি জাতক বা জাতিকা যেই হোক না কেন, আমি বারবারই বলছি পুরুষ মেয়ে নারী এখানে কোনো ডিফারেন্স নেই, এই জায়গাটা যদি ভালো কোনো গ্রহের একটা উপস্থিতি থাকে, তাহলে কিন্তু সেই যদি সে স্ত্রী হয়, সেখানে শ্বশুর বাড়ি তার সমস্ত কাজে তাকে সমর্থন করবে, তাকে পড়াশোনা থেকে শুরু করে সব রকম ব্যাপারে তাকে চাকরি বাকরির সমর্থন করবে। অনেক মেয়ে আছে দেখবেন আফটার ম্যারেজের পরে চাকরি পায়, তাদের শ্বশুর বাড়ির লোকেরা তাকে খুব সমর্থন করে। আবার পুরুষেরও দেখবেন সে তার জীবনের উত্থানের ক্ষেত্রে বা ইত্যাদির ক্ষেত্রেও তার শ্বশুর বাড়ির কিন্তু একটা সমর্থন পাবে, এক্ষেত্রে তার বিবাহ শুভ হবে। অর্থাৎ এই বিবাহিত জীবনে কিন্তু সে কোনো রকম অশুভ প্রভাব পড়বে না তার। যদি দ্বাদশ গৃহের অধিপতি সপ্তম গৃহে অবস্থান করে, তাহলে দ্বাদশ গৃহের অধিপতিকে আমরা যখন এই আলোচনা করছি যে, তখন দেখুন তাহলে দ্বাদশ গৃহের অধিপতি কি বৃহস্পতি, তাহলে বৃহস্পতি যদি কি হয় না সপ্তম গৃহে অবস্থান করে, তাহলে বৃহস্পতি কি করছে এইখানটা, এবারে আপনাকে আপনার জন্মছক দেখতে হবে। তাহলে জন্মছকটা যখন দেখলেন, আপনি যদি দেখলেন সপ্তম গৃহে এখানে এসে বৃহস্পতি অবস্থান করছে, কারো জন্মছকে এখানে বৃহস্পতি রইল, এইখানে ধরুন এইরকম ভাবে দেখবেন লেখা থাকবে, আপনার জন্মছকে এইভাবে লেখা থাকবে, এই জায়গায় যদি বৃহস্পতি অবস্থান করে সপ্তম গৃহে, তাহলে কি হবে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ কিন্তু এখানে অনেক সময় বিষময় হতে পারে বা আপনার বৈবাহিক জীবন বিনষ্ট হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যেহেতু ডাইরেক্ট সপ্তমে বলেছি 7th হাউস খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। সপ্তম গৃহের অধিপতি যদি অষ্টম গৃহে অধিষ্ঠান করে, তাহলে সপ্তম গৃহের অধিপতিকে আমরা 7 নম্বর ঘরটা দেখুন জন্মছকে দেখছি, তাহলে 7 নম্বর ঘর এখানে শুক্র যদি এইখানটা অবস্থান করে, অর্থাৎ এই 8 নম্বর ঘরে যদি সে অবস্থান করে, তাহলে কি হবে না, তাহলে যদি অবস্থান করে তাহলে স্বল্পস্থায়ী বিবাহ নির্দেশ করবে, তাহলে ওই ব্যক্তির বিবাহিত জীবন কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। এবার আমরা আলোচনা করব যে বিলম্বিত বিবাহ কাকে বলে। দেখুন বিলম্বিত বিবাহ এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ জন্মছকে যদি প্রথম এবং সপ্তম গৃহে শনির অবস্থান করে কোনো জাতকের জন্মছক, ধরুন এইটা জন্মছক, তাহলে প্রথম 1 নম্বর ঘর, তাহলে প্রথম ঘর মানে যেটাকে আমি লগ্ন ছকের 1 নম্বর, এই জায়গাটা যদি তার শনি অবস্থান করে, তাহলে শনি এবং সপ্তম গৃহে যদি শনি অবস্থান করে বা রবি রাহু কেতু বা মঙ্গলের দ্বারা যদি দৃষ্ট হয়, তাহলে সংশ্লিষ্ট জাতকের বিবাহ কিন্তু বিলম্বিত হবে, অর্থাৎ এই দৃষ্টিগুলো পড়লে। আর কি, নভাংশ দশায় যদি শনি প্লাস চন্দ্র বিলম্বিত, শনি প্লাস চন্দ্র থাকে, আবার বলছি নভাংশ পরে আমরা আলোচনা করব, নভাংশের ক্ষেত্রে যদি শনি প্লাস চন্দ্র হয়, তাহলে সেক্ষেত্রে বিলম্বিত বিবাহ নির্দেশ করে। আবার যদি কোনো ক্ষেত্রে শনি প্লাস চন্দ্র প্লাস রবি, অর্থাৎ 3টে গ্রহের সংযোগ থাকে, দেখুন এখানে একটা একসঙ্গে 3টে গ্রহ আছে, এই সংযোগ নিয়ে পরে আলোচনা করবো, যদি 3টে গ্রহের সংযোগ একসঙ্গে থাকে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট জাতক বা জাতিকার বিবাহ
বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে। আর কি হয় না, শনি যদি রবি এবং চন্দ্রের দ্বারা দৃষ্ট হয়, শনি জাতকের লগ্নছকে যেখানে শনি থাকবে, যেমন জাতকের লগ্নছকে এখানে শনি আছে, তাহলে লগ্নছকে শনি আছে, এই শনি যদি রবি বা চন্দ্রের দ্বারা দৃষ্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিলম্বিত বিবাহ হবে। যদি রাশিচক্রের দ্বিতীয় গৃহের অধিপতি বক্রী হয়, বক্রী বা রেট্রোগ্রেড, আমরা বক্রী মানে কোন গ্রহ যখন গ্রহগুলো ঘুরতে ঘুরতে হঠাৎ করে সে পিছনে চলে যায়, দুটো বাস যাচ্ছে, দুটো বাস যেতে একটা বাসে গিয়ে গেল, একটা বাস পিছিয়ে গেল, যদি এইটা হয়, আমি বক্রী কাকে নিয়ে পরে আলোচনা করব, যদি বক্রী হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তার বিলম্বিত বিবাহের সম্ভাবনা থাকবে। সপ্তম গৃহে যদি শুক্র, রবি এবং চন্দ্র অবস্থান করে, যেমন এখানে ধরুন তিনটে অবস্থান করছে, কিন্তু 7 নম্বর ঘর তারও এখানে তিনটে অবস্থান করলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার বিবাহ বিলম্বিত হবে, অর্থাৎ সেটা কিন্তু দেরি হবে। সপ্তম গৃহে রাহু অবস্থান করলে শুক্র বা শনির এখানে অবস্থানের উপর নির্ভর করে তার ক্ষেত্রেও কিন্তু বিলম্বিত বিবাহের সম্ভাবনা এখানে কিন্তু থেকে থাকে। তাহলে আমরা এখানে আলোচনা করলাম যে বিভিন্ন গ্রহগুলো কি, এবং সেই গ্রহের অবস্থানের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন সেটা বিলম্বিত হতে পারে, শুভ হতে পারে, অশুভ হতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে। এখন এবারে আমরা আলোচনা করব যে বিভিন্ন রাশির ক্ষেত্রে কোন কোন বয়সে তার বিবাহ যোগ তৈরি হয়। দেখুন, প্রথমে আপনি স্ক্রিনে দেখতে পাবেন, দেখুন প্রথমে মেষ রাশি। মেষ রাশির মানুষের ক্ষেত্রে সাধারণত 22 বছর তাদের বিবাহ একটা তৈরি হতে পারে। এটা যদি না হয় তাহলে 23, 26, 29 বা 32 বছর বয়সে তাদের বিবাহ যোগ আবার তৈরি হতে পারে। আবার বলছি আমি যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 বছর বিবাহ বয়স যোগ তৈরি হয়। যদি 22-এ না হয় তাহলে সেখানে 23, 26, 29 এবং 32 বছরে কিন্তু বিবাহ যোগ তৈরি হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে কিন্তু মনে রাখতে হবে যে তাদের 23 বছর বয়সে একটা বিবাহ যোগ তৈরি হয়। আবার এই বয়সে যদি বিবাহ যোগ তৈরি না হয় তাহলে সেখানে কিন্তু 25, 27, 29 এবং 33 বছর বয়স, আবার বলছি 25, 27, 29 এবং 33 বছর বয়স, এক্ষেত্রেও কিন্তু বিবাহ যোগটা তৈরি হতে পারে। মিথুন রাশির যারা জাতক আছেন, তো মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আপনার জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে 23 বছর বয়সে বিবাহ যোগ থাকে, এবং 23 বছর বয়সে যদি বিবাহ যোগ না হয় তাহলে কিন্তু সেখানে 24, 28, 30 বা 35 এই বয়সেও তাদের বিবাহ যোগ তৈরি হতে পারে। আবার বলছি মানে আমরা মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে 23 বছরে যদি না হয় তাহলে 24, 28, 30 এবং 35 বছরে বিবাহ যোগ তৈরি হতে পারে। কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে 21 বছর বয়স, জাতক বা জাতিকার ক্ষেত্রে 24, 27, 29 এবং 31 এই বয়সগুলো তার বিবাহ যোগ তৈরি হতে পারে। সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে 22 বছর, তা যদি না হয় তাহলে 23, 25, 28 এবং 33 এই বয়সে বিবাহ যোগ হতে পারে। সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে 22, 23, 25, 28, 33 এই সময়গুলোতে তার বিবাহ যোগ হওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশির যারা জাতক আছেন, কন্যা রাশির জাতকের ক্ষেত্রে 23 বছর বয়সে বিবাহ হতে পারে। যদি এই বয়সে বিয়ে না হয় তাহলে 25, 27, 30 এবং 32 বছর বয়সে তার বিবাহ যোগের সম্ভাবনা থাকবে। তুলা রাশির ক্ষেত্রে 23 বছর বয়সে বিবাহ যোগের সম্ভাবনা আছে। যদি 23 বছর বয়সে বিয়ে না হয় তবে সেক্ষেত্রে কিন্তু 30, 33 এবং 38 বছর বয়সেও তার বিবাহ যোগের সম্ভাবনা থাকবে। অর্থাৎ যদি এই বয়সে তার না হলো তাহলে এই বয়সটাতেও তার কিন্তু বিবাহ যোগের একটা সম্ভাবনা থেকে থাকে। অর্থাৎ তার মানে হচ্ছে যে সংশ্লিষ্ট জাতকের কিন্তু বিবাহ যোগের একটা সম্ভাবনা পরবর্তীকালেও তৈরি হয়। বৃশ্চিক রাশির যারা জাতক আছে তাদের ক্ষেত্রে কিন্তু 24 বছর বয়স, আর 24 যদি না হয় তাহলে 26, 28, 29, 30 এই বয়সে কিন্তু তার বিবাহ যোগের সম্ভাবনা থাকবে। ধনু রাশির যারা জাতক হন, ধনু রাশির জাতকের ক্ষেত্রে 22 বছর বয়স, যদি 22 না হয় তাহলে 24, 25, 26 অথবা 31 বছর বয়সে তার বিবাহ যোগ তৈরি হতে পারে। মকর রাশির যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে 24 বছর বয়সে বিবাহ যোগ তৈরি হয় জাতক জাতিকার ক্ষেত্রে। আবার 24-এ যদি না থাকে তাহলে 26, 27, 30 এবং 34 বছর বয়সে তার বিবাহ যোগের সম্ভাবনা থাকে। কুম্ভ রাশির যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে 23 বছর বয়স, 23 যদি না হয় তাহলে 25, 28, 29, 30 বছর বয়সে একটা বিবাহ যোগ তৈরি হয়। আর মীন রাশির জাতকদের ক্ষেত্রে 23 বছর বয়স, যদি 23-এ না হয় তাহলে সেক্ষেত্রে 24, 25, 26 এবং 29 বছর বয়সে বিবাহ যোগ তৈরি হয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বিবাহ যোগটা কিন্তু শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বয়সে নয়,
অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে একটা ব্যক্তির জীবনে 3 বার 4 বার 5 বার 6 বার বিবাহ যোগ তৈরি হতে পারে। তবে আপনাদেরকে আমি শুরুতেই যেমন বলেছিলাম যে বিবাহ হচ্ছে দুটো পরিবার, দুটো সম্পর্কের মধ্যে মিলন। এবারে ঘটনা হচ্ছে যে এই বিবাহ যোগ তো বিভিন্ন সময়ে ব্যক্তির জীবনে বা জাতকের জীবনে তৈরি হয়। সুতরাং এই বিবাহ যোগ বিভিন্ন সময় যখন তৈরি হবে বা আপনাদের যখন বৈবাহিক জীবন শুরু হবে, সেটা আপনার সন্তান হোক, সন্ততি হোক, যারই হোক না কেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি অবশ্যই সবকিছু দেখবেন। আজকে সাধারণ যে আমাদের আধুনিক নিয়ম, মেডিকেল টেস্ট অবশ্যই করাবেন, তার রক্ত পরীক্ষা করাবেন ছেলে মেয়েদের, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট জাতক এবং জাতিকার আপনারা কিন্তু জন্মছকটা বিচার করিয়ে নেবেন। যিনি আপনাদের নিকটস্থ পণ্ডিত মশাই আছেন বা যিনি আপনার জ্যোতিষী থাকেন, তিনি যদি ঘরোয়া জ্যোতিষী থাকেন সবই ভালো। এবারে আমি প্রতিকারের ব্যাপারটা নিয়ে বলি। সাধারণত বলা হয় যে যাদের বিবাহ বিলম্বিত হচ্ছে তাদের ক্ষেত্রে সাধারণত পোখরাজ ধারণের কথা বলা হয়। এছাড়াও আপনার যেটাকে ডায়মন্ড বা হীরা, এটাও পড়ার কথা বলা হয়। এছাড়া কোরাল অর্থাৎ হচ্ছে প্রবাল ধারণের কথাও কিন্তু বলা হয়। আবার বলছি, পোখরাজ, ডায়মন্ড বা হীরা এবং প্রবাল ধারণের কথা বলা হয়। আমি রত্ন নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই বলেছি যে আজকাল বাজারে কিন্তু দেখবেন নানা ধরনের স্টোন বিক্রি হচ্ছে এবং বিভিন্ন নামে সেই স্টোন গুলো চালিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো কতটা জেনুইন সেটা বলা মুশকিল। যখন আপনারা কিন্তু স্টোন কিনবেন, অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট স্টোনটা আপনারা ভালো করে বিচার করে নেবেন এবং সেটা যেন অবশ্যই ভালো হয়, গুণগত মান ভালো হয়। সে কোনো ব্র্যান্ডেড দোকান থেকে নেবেন। আপনার জ্যোতিষী মশাই আপনাকে বলে দিবে যে সেই স্টোনটা আপনার কত রতি আপনাকে পড়তে হবে এবং সেটা কিভাবে কিন্তু শোধন করিয়ে নিতে হবে। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, যদি কোনো ছেলেদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনারা কিন্তু অবশ্যই মা দুর্গার যে স্তোত্র আছে সেটা পাঠ করতে পারেন। এবং মেয়েদের ক্ষেত্রে হলে আপনি অবশ্যই কিন্তু 16টা সোমবার আপনি উপবাস থাকতে পারেন এবং নিরামিষ খাবার খেতে পারেন এবং অবশ্যই কিন্তু ভগবান শিবের পুজো করতে পারেন। এইগুলো একটা সাধারণ কতগুলো নিয়মের কথা বলা হয়েছে। স্টোন ধারণের ক্ষেত্রে আপনি অবশ্যই সংশ্লিষ্ট জ্যোতিষী বা আপনার পণ্ডিত মহাশয়ের সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। করার পরেই কিন্তু সেটা ধারণ করবেন, না হলে আপনি কিন্তু দুমদাম কোনো স্টোন কিনে এনে সেটা ধারণ করবেন না, কারণ এটাতে অনেক সময় ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি পরিমাণ কিন্তু থাকবে। সুতরাং আমরা আজকে যে জ্যোতিষী আলোচনা করলাম বা জন্মছক সংক্রান্ত আলোচনা করলাম, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের সেই আলোচনা ভালো লেগেছে। যদি আপনাদের সেটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেল আইকনটিকে প্রেস করবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই কিন্তু আপনারা দেবেন। আশা করি আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইরকম সুন্দর একটি বিষয় নিয়ে আমি কিন্তু আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই কিন্তু আলোচনা করব। নমস্কার।